আর্নেস্ট হেমিংওয়ে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। তো এদের রাইটার আর্নেস্ট হেমিংওয়ে 1899 তার জন্ম এবং 1961 সালে তার মৃত্যু। তিনি একজন আমেরিকান নোবেলিস্ট ছিলেন। এটা রিটেন টাইম ছিল 1951, পাবলিশ ডেট 1952। এটার জেনার হচ্ছে এলিগোরিক্যাল নভেল, নথিক্যাল ফিকশন নভেলা। আর এটার থিম হচ্ছে প্রিজারভেন্স, সাফারিং, প্রাইড, ফ্রেন্ডশিপ, রেসপেক্ট ইত্যাদি। আর এটার সেটিং হচ্ছে টাইম সেটিং হচ্ছে 1950। আর প্লেস সেটিং হচ্ছে দ্য সি অ্যান্ড কিউবান ফিশিং প্লেস পাবলিক গালফ অফ মেক্সিকো। আর এটা টু একটা ট্র্যাজেডি। এখানে যে থিমসগুলো ওগুলো আমরা বলেছি। তো আমরা আর্নেস্ট হেমিংওয়ে সম্পর্কে যদি একটু দেখি, আর্নেস্ট হেমিংওয়ে তিনি 20 শতাব্দীর অন্যতম প্রভাবশালী মার্কিন লেখক ছিলেন। তার লেখার ধরন ছিল খুব সহজ ও সংক্ষিপ্ত, যাকে বলা হয় আইসবার্গ থিওরি। এই আইসবার্গ থিওরিটা সম্পর্কে একটু আপনাদেরকে পরীক্ষার জন্য ভালো করে দেখতে হবে। এই আইসবার্গ থিওরি হচ্ছে বরফ শৈলীর মতো, যার অল্প অংশ উপরে দেখা যায় আর কিন্তু গভীরে অনেক অর্থ লুকিয়ে থাকে। অর্থাৎ এখানে আইসবার্গ বলতে আমরা আইসের নিচে যে বিশাল, আমরা আইসের উপরে শুধু কতটুকু অংশ দেখতে পারি, সামান্য একটু অংশ, কিন্তু এর ভিতরে গভীর যে পানির গভীরতা এটা কিন্তু আমরা জানি না। তো এই যে গভীরতাটা বা এখানে ভিতরে অনেক বড় একটি অংশ লুকিয়ে থাকে কিন্তু সামান্য অংশ উপরে দেখা যায়। তো এই জিনিসটার কারণে এখানে আইসবার্গ থিওরি, এটাকে বলা হচ্ছে আইসবার্গ থিওরি। অর্থাৎ বরফ শৈলীর মতো, যার অল্প অংশ উপরে দেখা যায় কিন্তু গভীরে অনেক অর্থ লুকিয়ে থাকে। যেমন উল্লেখযোগ্য কিছু দিক, এই যে একজন লেখক সম্পর্কে আমরা যদি জানি তাহলে তার লেখনী, তার নোবেল নভেলা এগুলো সম্পর্কেও আমাদের ধারণা থাকবে। কারণ তিনি কোন স্টাইলে লেখেন, তিনি হচ্ছে কোন দার্শনিকতা ধারণ করেন, তিনি কি ধরনের থিমসগুলো নিয়ে লেখেন। তো এখানে আমরা এই যে একটা থিওরি পেলাম আইসবার্গ থিওরি, অর্থাৎ তার অল্প কথা থাকবে, কথাগুলো অল্প কিন্তু এটার অনেক বড় একটা অর্থ লুকিয়ে থাকবে। তার জন্ম হচ্ছে 1899 সালে আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে তিনি জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি সাংবাদিক হিসেবে কাজ করেন কিন্তু শুরু করেন, যা তার লেখালেখির ধরনে বড় প্রভাব ফেলেছিল। যুদ্ধ অভিজ্ঞতা, প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ইতালীয় সেনাবাহিনীতে রেড ক্রসের অ্যাম্বুলেন্সের চালক হিসেবে কাজ করেন। যুদ্ধের সময় তিনি গুরুতর আহত হন। এই অভিজ্ঞতা থেকে তিনি তার বিখ্যাত উপন্যাস ফেয়ারওয়েল টু আর্মস, যেটা খুবই একটি বিখ্যাত তার উপন্যাস এ ফেয়ারওয়েল টু আর্মস, এটা বিভিন্ন চাকরি পরীক্ষায়ও এসে থাকে যে এ ফেয়ারওয়েল টু আর্মস এটির রাইটার কে, এবং এটাই আপনাদের কাজে লাগবে, আপনারা এটা অবশ্যই মনে রাখবেন। এবং পরবর্তীতে তিনি স্প্যানিশ গৃহযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাছ থেকে দেখেছেন। প্যারিস ও লস্ট জেনারেশন, 1920-এর দশকে তিনি প্যারিসে বসবাস শুরু করেন। সেখানে তিনি এফ স্কট ফিটজেরাল্ড এবং গার্ট্রুড স্টেনের মতো বিখ্যাত লেখকদের সান্নিধ্যে আসেন। এই সময়কার প্রবাসী লেখকদের বলা হতো লস্ট জেনারেশন। তো এই টার্মটা আপনারা মনে রাখবেন যে লস্ট জেনারেশন কাকে বলা হয়। আর দ্য সান অলসো রাইজেস তার প্রথম বড় উপন্যাস এই সময় প্রকাশিত হয়, দ্য সান অলসো রাইজেস। তো ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, বুড়ো মানুষ আর সমুদ্র, এটা আক্ষরিক অর্থ। এটি তার অন্যতম শ্রেষ্ঠ কাজ, যার জন্য তিনি 1953 সালে পুলিৎজার পুরস্কার পান। অর্থাৎ তিনি 1953 সালে এই নোবেলাটার জন্যই পুলিৎজার পুরস্কার পান। নোবেল পুরস্কার পেয়েছেন 1954 সালে, তিনি সাহিত্যে এই নোবেল পুরস্কার পেয়েছেন, এটি গুরুত্বপূর্ণ। তার ব্যক্তিগত জীবন মৃত্যু আমি এটি পিডিএফটি ভিডিওর লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা এগুলো হচ্ছে দেখে নেবেন পিডিএফ থেকে। তো আমরা যদি একটু দেখি ক্যারেক্টারগুলো, যদি একটু দেখি, এখানে ক্যারেক্টার হচ্ছে মূল ক্যারেক্টার যে প্রোটাগনিস্ট, ইনি হচ্ছে সান্তিয়াগো, তিনি 85 ইয়ার্স ওল্ড ফিশারম্যান। আর হচ্ছে ম্যানোলিন, এ বয় হু টেক্স কেয়ার অফ দ্য ওল্ড ম্যান, অর্থাৎ এই যে সান্তিয়াগোর যত্ন নেয়, খাবার দেয়, তাকে বিভিন্ন কাজে হেল্প করে, এই হচ্ছে ম্যানোলিন। দ্য মার্লিন হচ্ছে এখানে একটি মাছের নাম, 80 ফিট লং ফিশ হুইচ ওয়াজ হুকড বাই সান্তিয়াগো। এটা সান্তিয়াগো যে মাছটি ধরেছিল এটি ছিল 18 ফিট, তো এটার নাম হচ্ছে এখানে মার্লিন। তো এখানে কিছু দ্য শার্ক অ্যাটাক দ্য মার্লিন অ্যান্ড অ্যাট। তো যখন সান্তিয়াগো দীর্ঘদিন পরে যে মাছটি পেয়েছিল, এই মাছটিকে ধরার পরে তো সে কিন্তু নৌকাতে তুলতে পারেনি, তার যে নৌকা বা জাহাজ যেটাই বলেন নৌকা, তো নৌকাতে তুলতে পারেনি। এর ফলে তাকে ওই মাছটিকে অনেক বড় আকার হওয়ার কারণে টেনে আনা লাগছে। তো এই টেনে আনতে গিয়ে তো হচ্ছে এই যে মার্লিনের রক্তগুলো, যে সে তো আঘাতপ্রাপ্ত, তার রক্তগুলো পানিতে ছড়িয়ে যায় এবং এই শার্কগুলো হচ্ছে এই রক্তের গন্ধ পেলে তারা হচ্ছে দ্রুত ওইদিকে ছুটে আসে এবং এসে ওই যে মাছটিকে খাওয়া শুরু করে দেয়। তারপর হচ্ছে জো ডি ম্যাজিও, দ্য গ্রেটেস্ট বেসবল প্লেয়ার, হি ইজ এ ডিভাইনলি ইন্সপিরেশনাল রিলিজিয়াস ফিগার ফর সান্তিয়াগো। এখানে একটা মোরাল লেসন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এ ম্যান ইজ নট মেড ফর ডিফেট, মানুষ ভেঙে যাওয়ার জন্য বা মানুষ ভেঙে পড়ার জন্য কিন্তু তৈরি হয়নি। কারণ একজন মানুষ হয়তো বিভিন্ন জীবনের বিভিন্ন স্টেপে গিয়ে সে অনেক সমস্যার সম্মুখীন হবে, কিন্তু তাই বলে সে ভেঙে পড়বে না, সে ধৈর্য ধরবে, সে পরিশ্রম করবে এবং সে সামনে এগিয়ে যাবে।
এখানে সিম্বলস অফ ক্যারেক্টার্স, এখানে সান্তিয়াগোকে যে সিম্বল করা হচ্ছে তাকে দিয়ে, সেটা হচ্ছে সিম্বল অফ অপটিমিজম। অর্থাৎ সান্তিয়াগো সে হচ্ছে আশাবাদের প্রতীক, যে জীবনে যত বড় দুঃখ কষ্টই আসুক না কেন আমাদেরকে অলওয়েজ বি অপটিমিস্টিক থাকতে হবে। ম্যানোলিন, ম্যানোলিন হচ্ছে সিম্বলাইজেস হোপ অ্যান্ড অবিডিয়েন্স। সে হচ্ছে এই যে সান্তিয়াগোর প্রতি অনেক অবিডিয়েন্ট এবং একই সাথে সে আশাবাদী যে সান্তিয়াগো একদিন সফল হবে। এই হচ্ছে হোপ এবং অবিডিয়েন্স এর সিম্বল। জো ডি ম্যাজিও সিম্বলাইজ অফ স্ট্রং ডিজায়ার। হারফুন হচ্ছে সিম্বলাইজ স্কিল, আর বার্ড হচ্ছে সিম্বলাইজেস হেলথ, শার্ক হচ্ছে সিম্বলাইজ ডিস্ট্রাক্টর, মার্লিন হচ্ছে সিম্বলাইজ স্ট্রাগল, আর ইলিয়ন্স হচ্ছে সিম্বলাইজ ইয়ুথ, স্ট্রেংথ অ্যান্ড ফার্টিলিটি। তো এখানে একটি তথ্য, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইজ এ 1952 novella by the American author Ernest Hemingway, written between December 1950 and February 1951. It was the last major fictional work Hemingway published during his lifetime. It tells the story of Santiago, an amazing fisherman, and his long struggle to catch a giant marlin. আমরা যদি একটু এখানকার ক্যারেক্টার্স ডায়াগ্রামটা দেখি, একটু চিত্রের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করবো। দেখো, ইনি হচ্ছে সান্তিয়াগো দ্য ওল্ড ম্যান, কিউবান ফিশারম্যান, আর হচ্ছে রেসিলেন্ট এবং এক্সপার্ট, হাম্বল বাট শ্যালো, 84 ডেজ উইদাউট ফিশ, ডিগনিফাইড। 84 দিন ধরে মাছ পায়নি। তো অবশেষে তিনি দ্য মার্লিন, গ্রেট ফিশ, তো এই অবশেষে তিনি মাছটা পেয়েছিলেন। আর অপরদিকে আমরা যদি দেখি ম্যানোলিন দ্য বয়, এই বয়টা হচ্ছে বন্ড অফ লয়ালটি অ্যান্ড লাভ। তো এই বয় এবং সান্তিয়াগোর মধ্যে সম্পর্ক হচ্ছে বন্ড অফ লয়ালটি অ্যান্ড লাভ। এখানে হচ্ছে ম্যানোলিন, এখানে আমরা ম্যানোলিনের ফ্যামিলি ফরবিড হিম টু ফিশ উইথ সান্তিয়াগো। তার পরিবার যেহেতু দীর্ঘদিন যাবৎ এখানে সান্তিয়াগো মানে ব্যর্থ হচ্ছে, সেহেতু তার কোনো লাভ হচ্ছে না, তাই তার ফ্যামিলি তাকে নিষেধ করে এই সান্তিয়াগোর সাথে যেতে, মাছ ধরতে যেতে। এরপর আমরা দেখতে পারবো এই যে শার্ক, এই শার্কটা হচ্ছে, এই শার্ক যেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ফোর্স। এটা হচ্ছে এই মাছটিকে ধরার পরে যখন তিনি সান্তিয়াগো নৌকাতে মাছটি ওঠাতে পারছিলেন না, অবশেষে তিনি কি করলেন, মাছটাকে ওভাবেই নিয়ে আসার চেষ্টা করছিলেন, কিন্তু এই শার্কগুলো মাছটিকে খেয়ে মানে ধ্বংস করে, প্রায় ধ্বংস অবস্থায় নিয়ে এসেছিল। শুধুমাত্র মাছটির কঙ্কালটি অবশেষে সান্তিয়াগো নিয়ে আসতে পেরেছিল। তো যদিও মাছটি দেহাবশেষের কিছুই এখন আর বাকি ছিল না, কিন্তু আসলে সে গর্বিত এবং হয়েছিল, কারণ এই মাছটি শিকারের মধ্য দিয়ে যে তার যে দীর্ঘদিনে মাছ শিকার হচ্ছিল না সেই অবস্থাটা হয়তো কেটে গেছে। এভাবেই নোবেলটি শেষ হয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।